ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতে আমরা দেখব যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাদের বলা হয়। তো এর আগের চ্যাপ্টারে তোমরা বা এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা আয়নীয় যৌগ ও সমযোজী যৌগ নিয়ে আলোচনা করেছিলাম। তো মূলত যারা আয়নীয় যৌগ হয়, যেমন ধরো তোমার NaCl বা সোডিয়াম ক্লোরাইড, তো তোমরা দেখেছো যে এই আয়নীয় যৌগ কিন্তু এরা গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন তৈরি করে, যেমন NaCl Na+ আয়ন আর Cl- আয়ন তৈরি করে। তো যেহেতু এরা আয়ন তৈরি করতে পারে, তাই এরা কি করতে পারে, খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে। কারণ তোমরা জানো যে আয়ন কিন্তু সহজে তড়িৎ পরিবহন করতে পারে। তো এই ধরনের পদার্থকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া তোমরা সমযোজী যৌগ নিয়েও দেখেছো, যেমন ধরো একটা উদাহরণ আমরা নিতে পারি CO2। এই CO2 হলো একটি সমযোজী যৌগ। তো এরা কিন্তু আয়ন তৈরি করতে পারে না। তো ন্যাচারালি এরা যেহেতু আয়ন তৈরি করতে পারে না দ্রবীভূত বা গলিত অবস্থায়, তাই এরা কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কারণ যেহেতু এরা আয়ন তৈরি করতে পারে না, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারবে না। তো সেই জন্য এদেরকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, আর আয়নীয় যৌগকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো এই আয়নীয় যৌগ ছাড়া আরও কিছু যৌগ আছে, যেমন ধরো যে কোনো অ্যাসিডে তোমরা উদাহরণ নিতে পারো, যেমন ধরো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু দ্রবীভূত অবস্থায় H+ ও Cl- আয়ন উৎপন্ন করতে পারে। বা আমরা আরেকটা উদাহরণ নিতে পারি H2SO4। তো এই H2SO4ও তোমার দ্রবীভূত অবস্থায় 2H+ আয়ন আর SO4- বা 2- আয়ন উৎপন্ন করতে পারে। তো সমস্ত অ্যাসিডই কিন্তু জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে, সেই জন্য এরাও হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া আমরা ক্ষারের উদাহরণ নিতে পারি, যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। তো এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা NaOH, এরাও কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় Na+ আয়ন আর OH- আয়ন উৎপন্ন করতে পারে। তো যেহেতু সমস্ত ক্ষার জলে দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করতে পারে, তাই আমরা এদেরকেও বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ যেসব পদার্থ গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করতে পারে, তাই তড়িৎ পরিবহন করতে পারে। কারণ তোমরা জানো আয়ন তড়িৎ পরিবহন করতে পারে, তাই যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করতে পারে এবং তড়িৎ পরিবহন করতে পারে, তাদেরকেই আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে সমস্ত আয়নীয় যৌগ হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া অ্যাসিড ও ক্ষার এরাও হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যেগুলো সমযোজী যৌগ, অ্যাসিড ও ক্ষার বাদে বলছি, যারা সমযোজী যৌগ তারা কিন্তু আয়ন উৎপন্ন করতে পারে না, তাই তারা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এছাড়া আরও এক ধরনের পদার্থ আছে, যেমন ধরো CH3COOH। এটি একটি মৃদু অ্যাসিড। তো এও কিন্তু জলে দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করতে পারে, যেমন H+ আর CH3COO- আয়ন উৎপন্ন করতে পারে। কিন্তু এদের যে আয়ন উৎপন্ন করার পরিমাণ সেটা হচ্ছে খুব কম, সেই জন্য এরা মৃদুভাবে তড়িৎ পরিবহন করতে পারে। যেহেতু আয়নের পরিমাণ কম, সেই জন্য এরা ভালোভাবে তড়িৎ পরিবহন করতে পারে না। এই ধরনের পদার্থকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তাহলে আমরা এখানে তিন ধরনের পদার্থ পাচ্ছি। এক হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যাদের মধ্যে আসছে সমস্ত আয়নীয় যৌগ, তোমার অ্যাসিড আর ক্ষার, যারা গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, কারণ তারা আয়ন উৎপন্ন করতে পারে, ক্যাটায়ন ও অ্যানায়ন উভয় প্রকার আয়নই তারা উৎপন্ন করতে পারে, সেজন্য এদেরকে আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া সমযোজী যৌগ, যারা অ্যাসিড ও ক্ষার বাদে বলছি, যারা সমযোজী যৌগ, ক্ষার তো এমনিতেও সমযোজী নয়, বাদ দাও, যাই হোক, যারা সমযোজী যৌগ, যেমন সমস্ত অ্যাসিড H2SO4 বা তোমার HCl, HNO3, এরা হচ্ছে সমযোজী যৌগ, কিন্তু এরা অ্যাসিড। এরাও কিন্তু দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করতে পারে এবং তড়িৎ পরিবহন করতে পারে, তাই এদেরকেও আমরা বলবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া যত সমযোজী যৌগ আছে তারা কিন্তু তোমার কি বলে আয়ন উৎপন্ন করতে পারে না, তাই এরা তড়িৎ পরিবহন করতে পারে না, এদেরকে আমরা বলবো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আর এছাড়া আরেক ধরনের পদার্থ আছে যাকে আমরা বলবো মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যেমন CH3COOH। তো এই তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ ভাগ করার কারণ হচ্ছে আমরা যে করব, তোমার কি বলে
তড়িৎ প্রবাহের মাধ্যমে যে রাসায়নিক বিক্রিয়া করব যাকে আমাদের বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, অর্থাৎ তড়িৎ প্রয়োগ করে রাসায়নিকভাবে বিশ্লেষণ করা। সেই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কিন্তু আমরা এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ব্যবহার করব। তো আমরা একটা তড়িৎ বিশ্লেষণ দেখি। সেই তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এই ধরনের একটা সেট আপ লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পাত্র আছে, এই যে এইটা হলো একটা পাত্র আছে যার মধ্যে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটিকে রাখা হয়েছে। ঠিক আছে, তো এই পাত্রটিকে বলা হচ্ছে ভোল্টামিটার। ভোল্টমিটার নয় কিন্তু, ভোল্টমিটার হচ্ছে তড়িৎ বিভবের একক। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টামিটার। ভালো করে খেয়াল করবে, তাহলে যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে রাখা হচ্ছে তাকে বলা হচ্ছে ভোল্টামিটার। এই যে তোমরা ভেতরে যে সার্কেলটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এইটা হচ্ছে তোমার তড়িৎ এইখানে দেখতে পাচ্ছ এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি রাখা আছে এই পাত্রের মধ্যে। তাহলে এটাকে বলা হচ্ছে, এই পাত্রটিকে বলা হচ্ছে ভোল্টামিটার, আর এই পদার্থটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এছাড়া দুটো রড রাখা আছে, দেখতে পাচ্ছ দুটো ধাতব রড রাখা আছে, এদেরকে বলা হয় ইলেকট্রোড। তো এই রডগুলো ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। তো যেটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হবে নেগেটিভ ইলেকট্রোড বা ক্যাথোড, আর যেটা ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে তাকে বলা হবে পজিটিভ ইলেকট্রোড বা অ্যানোড। তাহলে আমরা কি দেখতে পেলাম, একটা ভোল্টামিটার আছে, অর্থাৎ একটা পাত্র আছে যাকে বলা হচ্ছে ভোল্টামিটার, যার মধ্যে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রাখা আছে এবং দুটো রড রাখা আছে। আর সেই দুটো রডকে কী করা হয়েছে, একটা ব্যাটারির সাহায্যে কানেক্ট করা হয়েছে। সেই রড দুটোকে আমরা বলছি ইলেকট্রোড, আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যে ইলেকট্রোডটি আছে তাকে বলা হচ্ছে ক্যাথোড, আর ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যে ইলেকট্রোডটি যোগ করা আছে তাকে বলা হচ্ছে অ্যানোড। তো বেসিক্যালি তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে কি হয়, তোমরা জানো যে কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়ন উৎপন্ন করতে পারে, এবং আয়ন হচ্ছে দু ধরনের, ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এইখানে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি কী করেছে, এই দেখো ক্যাটায়ন আর অ্যানায়ন উৎপন্ন করেছে। তো যখন এই ব্যাটারির সাহায্যে আমরা এই দুটো ইলেকট্রোডকে কানেক্ট করে দেবো তখন কি হবে, দেখো এইটা হয়ে যাবে নেগেটিভ ইলেকট্রোড বা ক্যাথোড, আর এটা হয়ে যাবে পজিটিভ ইলেকট্রোড বা অ্যানোড। তো ন্যাচারালি যেহেতু এটা নেগেটিভ ইলেকট্রোড, অর্থাৎ ক্যাথোডের দিকে কি হবে, এই পজিটিভ আয়নগুলো অ্যাট্রাক্টেড হবে, আর এই পজিটিভ ইলেকট্রোড বা অ্যানোডের দিকে নেগেটিভ আয়নগুলো অ্যাট্রাক্টেড হবে। তো তাহলে বেসিক্যালি যখন কী হবে, দেখো যেহেতু পজিটিভ, তোমরা জানো কারেন্ট কী হয় সবসময়, তোমার পজিটিভ চার্জ যেদিকে যায় সেদিকে যায়। তাহলে এখানে দেখো অ্যানোডের মুভমেন্টটা দেখো, ক্যাটায়নের মুভমেন্টটা দেখো, ক্যাটায়নের মুভমেন্টটা হচ্ছে গিয়ে তোমার এই দিকে ক্যাথোডের দিকে, আর অ্যানায়নের মুভমেন্টটা হচ্ছে অ্যানোডের দিকে। তো পজিটিভ আয়ন বা ক্যাটায়নের মুভমেন্ট যেটা, সেইটাই হবে তড়িৎ পরিবহনের তড়িৎ প্রবাহের দিক। তাহলে দেখো তড়িৎ বেসিক্যালি কি হচ্ছে, ব্যাটারির পজিটিভ প্রান্ত হয়ে এই অ্যানোডে প্রবেশ করছে, আর অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে কিসের মাধ্যমে না, তোমার যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে ক্যাটায়নগুলোর মুভমেন্টের জন্য যাচ্ছে, সেখান থেকে হয়ে ক্যাথোড হয়ে আবার ব্যাটারির নেগেটিভ প্রান্তে ফিরে যাচ্ছে। এইভাবে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হচ্ছে। এইভাবে আমরা তড়িৎ পরিবহন করছি কিসের সাহায্যে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের সাহায্যে। আর অ্যানায়ন যেহেতু নেগেটিভ আয়ন, তো অ্যানায়নগুলো যেদিকে যাবে তার উল্টো দিকেই তড়িৎ পরিবহন করবে। তো এটা হলো অ্যানায়নের ডিরেকশন, তো ন্যাচারালি তার উল্টো দিকে, অর্থাৎ এই দিকে হবে তড়িৎ পরিবহনের ডিরেকশন। ঠিক আছে, এটা হলো তোমার অ্যানায়নের ডিরেকশন, তাহলে তার উল্টো দিকে এই দিকেই হবে তড়িৎ পরিবহনের ডিরেকশন। তাহলে উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যানায়ন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে বা ক্যাটায়ন যেদিকে যাচ্ছে সেই দিকে তড়িৎ পরিবাহিত হচ্ছে। এইভাবে পুরো প্রক্রিয়াটা হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বিষয়টিকে আমরা আরও ভালোভাবে জানবো যখন আমরা জলের তড়িৎ পরিবহন করব। তো জলের তড়িৎ পরিবহনের ক্ষেত্রে কি হয়, বেসিক্যালি এখানে যে জল কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। কারণ তোমরা জানো জল হচ্ছে সমযোজী যৌগ, আর সমযোজী যৌগ কিন্তু তোমার অ্যাসিড বাদে কোনো সমযোজী যৌগ কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। সেই জন্য এই জলে কী করা হবে, অল্প পরিমাণ অ্যাসিড বা লবণকে মিশিয়ে দেওয়া হবে। তো যখনই এই জলের মধ্যে অল্প পরিমাণ অ্যাসিড বা লবণকে আমরা মিশিয়ে দিব, অর্থাৎ এই যে জলটা আমরা নিয়েছি না, এই যে পাত্রের মধ্যে এই যে জলটা আমরা নিয়েছি, এই জলের সাথে যখন আমরা স্বল্প পরিমাণ অ্যাসিড বা লবণ মিশিয়ে দিব, তখন এই জলটি কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হয়ে যাবে, অর্থাৎ এ কিন্তু তড়িৎ পরিবহনে সক্ষম হয়। যেহেতু এর মধ্যে আমরা তড়িৎ বিশ্লেষ্য
পদার্থ মিশিয়ে দিচ্ছি। তো এখানে বেসিক্যালি দুটো পেন্সিল লাগানো হয়েছে, অর্থাৎ এখানে আমরা গ্রাফাইটের ইলেকট্রোড ব্যবহার করছি। যদিও মূলত আমরা ধাতব ইলেকট্রোড ব্যবহার করি, বাট গ্রাফাইটও যেহেতু তড়িৎ পরিবহনে সক্ষম, আমরা কিন্তু গ্রাফাইটও ব্যবহার করতে পারি। বাট বেসিক্যালি যখন জলে তড়িৎ বিশ্লেষণ করা হয়, এখানে কিন্তু গ্রাফাইট না ব্যবহার করে এটা মূলত ব্যবহার করা হয়, সেটা হচ্ছে টাংস্টেন ব্যবহার করা হয়। ঠিক আছে, তো যাই হোক, তো বেসিক্যালি কী হয়, এখানে দেখতে পাচ্ছ ব্যাটারির সাহায্যে তোমার দুটো ইলেকট্রোডের সঙ্গে একটা পজিটিভ প্রান্ত আর একটা নেগেটিভ প্রান্ত যোগ করা হয়েছে। তো তড়িৎটা কীভাবে পরিবহন হবে না, এইভাবে তোমার এইভাবে এসে এই ইলেকট্রোডের ভেতর দিয়ে এসে এইভাবে এর ভেতরে আসবে, দিয়ে এইখানে কমপ্লিট হবে সার্কিটটা। এটা হলো জলের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এইভাবে সার্কিটটা কমপ্লিট হচ্ছে। তো এখানে বেসিক্যালি কি হবে, যখনই ধরো মনে করো আমি এখানে H2SO4 মেশালাম, তাহলে এই H2SO4 জলের মধ্যে এসে কিভাবে না 2H+ আর SO4 মাইনাস মাইনাস আয়ন উৎপন্ন করবে, রাইট। আর জলটাও ভেঙে গিয়ে H+ আর OH- আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, কারণ যখনই জলে আমরা সালফিউরিক অ্যাসিড মিশিয়ে দিব, তখন জল কিন্তু এইভাবে ভেঙে যাবে, জলের যে অণুগুলো H+ আয়ন আর OH- আয়নে ভেঙে যাবে। তো এইভাবেই কিন্তু এখানে তড়িৎ পরিবাহিত হবে। যেহেতু জলের মধ্যে এখন কি হলো, আমরা দুই প্রকার আয়ন দেখতে পাচ্ছি, H+ আয়ন ক্যাটায়ন আর OH- ও SO4- অ্যানায়ন আমরা দেখতে পাচ্ছি। এরাই কিন্তু তড়িৎ পরিবহনে সাহায্য করবে। এইটা হলো একটা কমপ্লিট সেটআপ জলের তড়িৎ পরিবহন সংক্রান্ত। তো বেসিক্যালি যে রিয়াকশানটা হবে দেখতে পাচ্ছ, ক্যাথোডে কী ধরনের রিয়াকশান হবে না, দেখো ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো এই নেগেটিভ প্রান্তের দিকে কে অ্যাট্রাক্টেড হবে বলো না, এই জলের মধ্যে কি আছে, H+ আয়ন আছে। তো এই H+ আয়নগুলো কি হবে, ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হবে। তো ক্যাথোডের দিকে অ্যাট্রাক্টেড হয়ে এই H+ আয়ন কি করবে, ক্যাথোডে কি আছে, ক্যাথোডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ প্রান্ত যুক্ত হয়ে আছে। তাহলে ক্যাথোড হচ্ছে অলরেডি নেগেটিভ, তাহলে সেখান থেকে সে কি করবে, তাহলে সেখানে ইলেকট্রন অ্যাভেলেবেল আছে, ইলেকট্রন নিয়ে নেবে, ইলেকট্রন নিয়ে H-এ পরিণত হবে। তাহলে দুটো যদি H+ আয়ন থাকে, তাহলে দুটো H+ আয়ন কি করবে, দুটো ইলেকট্রন সংগ্রহ করবে ক্যাথোডের কাছ থেকে, দিয়ে H2 গ্যাসে পরিণত হবে। এটা হলো ক্যাথোড রিয়াকশন। ঠিক আছে, ক্যাথোডে এইভাবে রিয়াকশন হবে। তাহলে H+ আয়ন কি করবে, ক্যাথোডে গিয়ে ইলেকট্রন সংগ্রহ করবে, দিয়ে H2 গ্যাস উৎপন্ন করবে। তাহলে ক্যাথোডে আমরা কি পাবো, H2 গ্যাস পাবো। এই দেখো, দেখতে পাচ্ছ ক্যাথোডে H2 গ্যাস উৎপন্ন হয়েছে। এটা হলো ক্যাথোড। এই দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্তটা এখানে যুক্ত হয়ে আছে, এই জায়গাটা দেখো, এইটা হলো ব্যাটারির নেগেটিভ প্রান্তটা, এইভাবে এসে এখানে ক্যাথোডের সঙ্গে যুক্ত হয়েছে। আর অ্যানোডের বিক্রিয়াটা কী হবে দেখো না, আমাদের কি আছে না OH- আয়ন আছে। এই OH- আয়ন কোথায় চলে যাবে, এই OH- আয়ন তোমার চলে যাবে অ্যানোডে। কারণ আমরা জলের মধ্যে আমরা কি কি দেখতে পেয়েছি, H+ আয়ন আর OH- আয়ন। আর OH- আয়ন কি করবে অ্যানোডে, এবারে দেখো অ্যানোড হচ্ছে পজিটিভ, তাহলে ও কি করবে, এই OH- আয়নের কাছ থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। ঠিক আছে, তাহলে OH- আয়নের কাছ থেকে যখন একটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে এইখানে আমি কি পেয়ে যাব, OH পেয়ে যাব, রাইট। তাহলে এখন যদি আমার চারটে OH- আয়ন যদি অ্যানোডে যায়, তাহলে সে কী করবে, অ্যানোডের কাছ থেকে অ্যানোডকে চারটে ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে এখানে আমি 4OH পেয়ে যাব। তো এই 4OH কি হবে, বেসিক্যালি O2 আর 2H2O তে ভাগ হয়ে যাবে। তাহলে এবং এই O2 গ্যাসটা কী হবে, অ্যানোড দিয়ে বেরিয়ে যাবে, ক্লিয়ার। আর এই 2H2Oটা কী হবে, আবার জলে এসে মিশে যাবে, মিশে আবার H+ আর OH- আয়নে ভেঙে যাবে। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারলে। তাহলে এই যে বলছি OH, দেখো জলে বেসিক্যালি কি হচ্ছে, জলে তোমার বেসিক্যালি জল যেহেতু অ্যাসিড মিশ্রিত জল, তাহলে এই অ্যাসিড মিশ্রিত জল বেসিক্যালি কি হবে, H+ আর OH- আয়নে ভেঙে যাবে।
তো এইচ প্লাস তো তোমার চলে যাবে ক্যাথোডে, যে সেখান থেকে ইলেকট্রন সংগ্রহ করে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে। ওইচ মাইনাস আয়ন কী করবে, অ্যানোডে গিয়ে অ্যানোডকে ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে ইলেকট্রন যদি দিয়ে দেয় তাহলে সেটা ওএইচে পরিণত হবে। তাহলে এরকম 4টে ওএইচ মাইনাস যদি যায় তাহলে সে 4টে ইলেকট্রন নেবে তার কাছ থেকে, অ্যানোডের কাছ থেকে, দিয়ে 4OH হয়ে যাবে। এই 4OH কী হবে না O2 প্লাস 2H2O-তে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই O2 যে অক্সিজেন গ্যাস সেটা কী হবে, অ্যানোড দিয়ে চলে যাবে এই O2 গ্যাস, তাহলে এখানে O2 গ্যাস জমে যাবে। আর এই 2H2O কী হবে, গিয়ে আবার জলের সঙ্গে মিশে যাবে, যে আবার H প্লাস আর OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। এইভাবে জলের ইলেকট্রোলাইসিস হয়। তাহলে জলের ইলেকট্রোলাইসিসে আমরা কি পাই, বেসিক্যালি দেখতে পেলে আমরা H2 গ্যাস পাচ্ছি আর O2 গ্যাস পাচ্ছি। H2 গ্যাস আমরা কোথায় পাবো না, এই H2 গ্যাস আমরা পাচ্ছি কি করে, H প্লাস আয়ন থেকে পাচ্ছি। তাহলে H প্লাস আয়ন কোথায় গিয়ে হাজির হবে, যেহেতু H প্লাস পজিটিভ আয়ন, তাহলে সে চলে যাবে ক্যাথোডে চলে যাবে। ক্যাটায়ন যেহেতু পজিটিভ আয়ন ক্যাটায়ন, সে চলে যাবে ক্যাথোডে। তাহলে ক্যাথোডে আমরা কি পাবো, H2 গ্যাস পাবো। ক্লিয়ার? আর O2 গ্যাস আমরা কোথায় পাবো, অ্যানোডে পাবো। কারণ O2 গ্যাস আমরা কোত্থেকে পাচ্ছি, OH মাইনাস থেকে পাচ্ছি। OH মাইনাস হচ্ছে অ্যানায়ন, সে অ্যানোডে চলে যাবে। তাহলে ক্যাথোডে আমরা পাবো H2 গ্যাস আর অ্যানোডে আমরা পাবো O2 গ্যাস। এবারে এই গ্যাসের আয়তন যদি তোমরা দেখো তাহলে দেখতে পাচ্ছ এখানে ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে H2 গ্যাসের আয়তন কিন্তু বেশি আর O2 গ্যাসের আয়তন কিন্তু কম। তার কারণ হচ্ছে তোমরা যদি জলের অণুটা দেখো, জলের অণু হচ্ছে 2H2O বা H2O রাদার, আমরা যদি 2টাকে বাদ দিই তাহলে H2O, জলের যে জলের অণু হচ্ছে H2O। অর্থাৎ আমরা 2 আয়তন জলের মধ্যে কি আছে, 2 আয়তন হাইড্রোজেন আর 1 আয়তন অক্সিজেন। সেই জন্য যখন আমরা জলের তড়িৎ বিশ্লেষণ করব আমরা যে দুটো গ্যাস পাবো সেটা হচ্ছে অক্সিজেন আর হাইড্রোজেন, এবং সেখানে হাইড্রোজেনের আয়তন হবে অক্সিজেনের দ্বিগুণ। এই জন্য ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দেখো যে হাইড্রোজেনের আয়তন কিন্তু দ্বিগুণ অক্সিজেনের আয়তনের থেকে। ঠিক আছে, আর বিক্রিয়াটা তোমরা বুঝতে পারলে যে ক্যাথোডে কী বিক্রিয়া হবে আর অ্যানোডে কী বিক্রিয়া হবে। ক্যাথোডে H প্লাস আয়ন গিয়ে উপস্থিত হবে, তাহলে সেখান থেকে আমরা কি পাবো, সে দুটো ইলেকট্রন নিয়ে নেবে, দিয়ে H2 গ্যাস উৎপন্ন করবে, আর OH মাইনাস গিয়ে অ্যানোডে হাজির হবে, যে সে তার ইলেকট্রন দিয়ে ওখানে O2 গ্যাস উৎপন্ন করবে। এরপরে যদি আমরা দেখি এটা হচ্ছে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ। তো কপার সালফেট কি করবে তোমার, কপার সালফেট CuSO4, জাস্ট এ মিনিট, কপার সালফেট হচ্ছে CuSO4, CuSO4। তো এ জলীয় দ্রবণে কি করবে, Cu2 প্লাস এ জলীয় দ্রবণে কি করবে, Cu2 প্লাস আয়ন উৎপন্ন করবে, Cu2 প্লাস আর SO4 2 মাইনাস আয়ন উৎপন্ন করবে। এখানে বেসিক্যালি কি করা হয়, ঠিক আছে, কপার সালফেটে যেহেতু আমরা তড়িৎ বিশ্লেষণ করব কপার সালফেটের জলীয় দ্রবণে, তাহলে আমরা তড়িৎ বিশ্লেষক হিসাবে কি নেব, কপার সালফেট দ্রবণ নেব। আর ইলেকট্রোড হিসাবে কি নেওয়া হয়, একটা পিওর কপার নেওয়া হয় আর একটা তোমার ইমপিওর কপার নেওয়া হয়। ঠিক আছে, অর্থাৎ বিশুদ্ধ কপার নেব একটা ইলেকট্রোড হিসেবে, আর অশুদ্ধ কপার নিব আমরা আরেকটা ইলেকট্রোড হিসাবে। এবার তোমরা বলো তো যে আমরা বিশুদ্ধ কপার কোথায় নেব, অ্যানোডে নেব না ক্যাথোডে নেব। দেখো এখানে কপার সালফেট হচ্ছে CuSO4, সে কি আয়ন উৎপন্ন করছে, Cu2 প্লাস আর SO4 2 মাইনাস। ঠিক আছে, তাহলে এই Cu2 প্লাস আয়নটা কোথায় যাবে, Cu2 প্লাস আয়নটা যাবে কিন্তু ক্যাথোডের দিকে, রাইট। যেহেতু এটা ক্যাটায়ন, Cu2 প্লাস হচ্ছে ক্যাটায়ন বা পজিটিভ আয়ন, সে যাবে নেগেটিভ ইলেকট্রোড বা ক্যাথোডের দিকে। তাহলে ক্যাথোডে আমাকে কি রাখতে হবে, ক্যাথোডে আমাকে রাখতে হবে কিন্তু পিওর কপার, কারণ ওখানে গিয়ে কপারটা জমা হবে। তাহলে যেখানে অশুদ্ধ কপার আছে সেখানে নিশ্চয়ই কপার আমি জমা করব না, আমি কপার সেখানেই জমা করব যেখানে বিশুদ্ধ কপার আছে। তাহলে এই তোমার ক্যাথোড হবে বিশুদ্ধ কপার। যখন আমরা কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করব তখন আমরা বিশুদ্ধ কপার আমরা কোথায় নিব, বিশুদ্ধ কপার আমরা নেব ক্যাথোডে, আর সেইখানেই গিয়ে কিন্তু Cu2 প্লাস জমা হবে।
ঠিক আছে। আর অশুদ্ধ কপারটা আমরা রাখবো অ্যানোডে। তাহলে বেসিক্যালি কী হবে, এই যে Cu2+, এই যে তোমার কপার সালফেটের দ্রবণে আমরা কি পেয়েছি, Cu2+ আয়ন পেয়েছি। এই Cu2+ আয়ন কি করবে, অ্যানোডে এসে ক্যাথোডে এসে উপস্থিত হবে এবং ক্যাথোডকে কি করবে, সে দুটো ইলেকট্রন দিয়ে দেবে, ক্যাথোডের কাছ থেকে দুটো ইলেকট্রন নেবে, নিয়ে সে কি উৎপন্ন করবে, একটা Cu উৎপন্ন করবে। তাহলে Cu2+ এসে হাজির হবে কোথায়, সে হাজির হবে ক্যাথোডে, এবং ক্যাথোডে এসে সে কী করবে, দুটো ইলেকট্রন নিয়ে নেবে, দুটো ইলেকট্রন নিয়ে সে কি উৎপন্ন করবে, Cu। অর্থাৎ ক্যাথোডে Cu এসে জমা হবে। ক্যাথোডে আমরা কি রাখছি, বিশুদ্ধ কপারের রডকে আমরা রাখছি, তাহলে সেইখানে জমা হতে থাকবে। এই যে তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে বিশুদ্ধ কপার জমা হচ্ছে, ঠিক আছে। আর তাহলে এটা হলো তোমার ক্যাথোড বিক্রিয়া। অ্যানোডে কি হবে, যখনই Cu2+ এসে ক্যাথোডে জমা হবে তখন কি হবে, এই যে তোমার ইমপিওর কপার আছে এইখান থেকে কি হবে, এইখানে বেসিক্যালি কি হবে, এখান থেকে কপার আবার সলিউশনে চলে আসবে। কি ফর্মে আসবে, তাহলে এখানে ছিল পিওর কপার, এ কি করবে, দুটো ইলেকট্রন ক্যাথোডে অ্যানোডে দিয়ে আসবে, কারণ অ্যানোডে কিন্তু পজিটিভ চার্জ, সেখানে ইলেকট্রনের চাহিদা আছে। তাহলে এ কী করবে, দুটো ইলেকট্রন দিয়ে আসবে, দিয়ে Cu2+ হয়ে এই সলিউশনে চলে আসবে। অর্থাৎ এই যে তোমার দ্রবণ আছে CuSO4 দ্রবণ, সেখানে চলে আসবে। তাহলে এইভাবে কিন্তু সলিউশনের ব্যালেন্সটা বজায় থাকবে। তাহলে যত সময় যাবে আমরা কি দেখতে পাবো, যে অ্যানোড থেকে Cu2+, মানে অ্যানোড থেকে Cu2+ এই CuSO4 দ্রবণে আসতে থাকবে, আর CuSO4 দ্রবণ থেকে Cu2+ ক্যাথোডে গিয়ে জমা হবে। তাহলে এইটা হয়ে যাবে তোমার অ্যানোড বিক্রিয়া। অ্যানোডে আমরা কি দেখতে পাবো, যে Cu দুটো ইলেকট্রন অ্যানোডে দিয়ে Cu2+ আয়নে পরিণত হবে এবং সলিউশনে এসে জমা হবে, যাতে সলিউশনে Cu আর SO4 এর ব্যালেন্সটা বজায় থাকে। এইটা হবে অ্যানোড বিক্রিয়া। এইভাবে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করা হয়। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে এই তড়িৎ বিশ্লেষণ আমরা কেন করব, এর কি কি উপকার আছে, কি কি এর ব্যবহার আছে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। So thank you and bye bye.